আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো, গতকালকে যখন এই ঘোষণা দেন সার্জিস, তখন তিনি বক্তব্যে বলেছিলেন 100 উপজেলাই থাকবে, যার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভাও আছে। কিন্তু এই বক্তব্য দেওয়ার 1 ঘন্টার মধ্যে ডিসিশন হয়েছে চেঞ্জ, বাতিল করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলার কর্মসূচি। গোপালগঞ্জ ছাড়া সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি। তার মানে ভয়টা গোপালগঞ্জে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে আদালতের মাধ্যমে। এই কথাগুলো এবং এই বক্তব্যগুলো কিন্তু এমনি এমনি আসা। তাদের মনে ভয় কাজ করছে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখো কোনোভাবেই দমিয়ে রাখতে পারছি না। এই সার্বিক পরিস্থিতি নিয়েই গোয়েন্দাদের রিপোর্ট বিএনপিকে ভয় ধরিয়ে দিয়েছে। এখন বহু পথ কিন্তু তার আওয়ামী লীগের সামনে অপশন চলে আসছে। আমি কথাগুলি বলি না, কিন্তু আওয়ামী লীগের সামনে বহু অপশন, বহু উইং আওয়ামী লীগের মধ্যে কিন্তু ওপেন হবে। আপনি ভেতরে হোক পথগুলি কিন্তু এই জঙ্গিগুলাই দেখিয়েছে। আওয়ামী লীগ যদি প্রকাশ্য না আসে, ব্যান যদি নিজেরা উইথড্র না করে, আওয়ামী লীগ প্রেশার দিয়ে উইথড্র করতে না পারে, আওয়ামী লীগের একটা অংশ চলে যাবে গোপন রাজনীতিতে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? দর্শক, শেখ হাসিনা দেশে ফিরছেন এটি এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। শুধু তাই নয়, আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে শেখ হাসিনা, তার জেল হোক, ফাঁসি হোক, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, তারপরেও তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি ঠিক কবে ফিরছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ভেতরের খবর যা বলছে তাতে জুলাই বা অগাস্ট মাসে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ? শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? কেন প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা মনে করছেন সরকার তাকে হজম করতে পারবে না? আর কেনই বা রুমিন ফারহানা বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব? এই মুহূর্তের ভিডিওতে প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সমীকরণে। প্রথমে আসা যাক টাইমিং এর প্রশ্নে। শেখ হাসিনা কেন জুলাই বা আগস্টে ফিরছেন না? এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। বাস্তববাদী রাজনীতি করলেও আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে এক ধরনের সুপার স্টেশন বা অন্ধবিশ্বাস কাজ করে। শুধু আগস্ট মাসই নয়, নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া তারা নির্বাচনে জয়ী হতে পারে না। 1954 সাল থেকে শুরু করে তাদের যাবতীয় নির্বাচনী বিজয় কিন্তু জোর সালে এসেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই সুপার স্টেশন বা অলৌকিক বিশ্বাসের বিষয়টি কিন্তু নতুন নয়। রোমান বীর জুলিয়াস সিজার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মেহমুদ কিংবা ভারতের আধুনিক ও দূরদর্শী নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীরও এমন কিছু নিজস্ব বিশ্বাস ছিল। আওয়ামী লীগের কাছে অগাস্ট মাসটি মানে এক কালো মাস বা অপয়া মাস। এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠন, যা বাঙালির বঞ্চনার শুরু। 1975 সালের 15 আগস্ট এক চরম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা, যেখানে আইভি রহমান সহ 24 জন প্রাণ হারান। 2024 সালের 5 আগস্ট ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বা নিখুঁত নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। এসব কারণেই হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের জন্য অগাস্ট মাসকে এড়িয়ে চলছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো সেপ্টেম্বর শুরুর পর যে কোনো সময় তিনি বাংলাদেশে পা রাখতে পারেন। তবে তিনি কোনো মতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আমরা চূড়ান্ত মাস ধরে নিতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা ভালো করেই জানেন যে ডিসেম্বর থেকে মার্চ এই মাসগুলো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের নিজস্ব মাস। কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই সময়ে বাংলাদেশে প্রাকৃতিকভাবেই একটা ভিন্ন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়। আর এই ডিসেম্বরের রাজনৈতিক টেম্পো বা হাওয়া তৈরি হতে শুরু করে মূলত সেপ্টেম্বর, অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে এটাই স্পষ্ট যে রাজনৈতিক কৌশল হিসেবে শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের ঠিক পরেই নির্ধারণ করছেন। তবে মনে রাখবেন, শেখ হাসিনা 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রধান স্তম্ভ।
টানা 21 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক যিনি নিজের দেশে তার বিরুদ্ধে একটি নিখুঁত ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নিজ দেশের সর্বোচ্চ সিকিউরিটি ও সামরিক বিমান ব্যবহার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাই তার দেশে ফেরাকে শুধু সাদামাটা ভাবে দেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি বা শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেভাবে একটি রাষ্ট্রীয় ও সামরিক ব্যবস্থাপনায় গেছেন, ঠিক তেমনি একটি আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর দিয়ে এই দেশে ফিরবেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর উদাহরণও আছে। পাকিস্তানের নওয়াজ শরীফ যখন ফিরেছিলেন, তখন বিমানবন্দরেই আদালত বসিয়ে তাকে মুক্ত মানুষ হিসেবে দেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবে মহসিন রশিদের এই বক্তব্যের চেয়েও শেখ হাসিনার স্ট্যাটাস আরো অনেক বেশি মর্যাদাপূর্ণ। যে দেশটিতে তিনি বর্তমানে আছেন, সেখানে শুধু সে দেশের সরকার তাকে আশ্রয় দেয়নি, বরং তাকে আশ্রয় দিয়েছে রাষ্ট্র, অর্থাৎ দেশের সংসদের সকল দলের জনপ্রতিনিধিরা সর্বসম্মতভাবে তাকে এই মর্যাদা দিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে সসম্মানে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। ফলে তার ফেরাটা এক বিশাল আন্তর্জাতিক ও দেশীয় সমঝোতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান বিএনপি সরকারের জন্য কতটা স্বস্তির হবে? বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান প্রখ্যাত সাংবাদিক সাবির মোস্তফা একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মনে করেন, শেখ হাসিনা যেদিন ফিরবেন, সেদিন বিমানবন্দরে যাতে লাখ লাখ মানুষের ঢল না নামে তা ঠেকানোর জন্য সরকার ওই দিন ঢাকায় কারফিউ জারি করতে পারে। তিনি আরো স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হজম করা বর্তমান সরকারের পক্ষে ভীষণ কষ্টকর হবে। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক বিস্ফোরক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করার বা শাস্তি দেওয়ার মতো রাজনৈতিক অবস্থানে নেই, কারণ দেশের 52% মানুষকে বাদ দিয়ে কোনো সরকারের পক্ষে চলা সম্ভব নয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই 52% বলতে তিনি মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীকে ইঙ্গিত করেছেন। শেখ হাসিনাও তার সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে বলেছেন, যাই ঘটুক আমি ফিরবো। এই যাই ঘটুক শব্দের গভীরতা অনেক। ভেতরের খবর বলছে তিনি জেলে যেতে, এমনকি বুক পেতে গুলি নিতেও প্রস্তুত আছেন। তিনি বলেছেন, এই দেশের মাটিতে তার বাবার রক্ত, তার পরিবারের রক্ত এবং বীর শহীদদের রক্ত মিশে আছে, তাই তিনি সেখানেই ফিরবেন। অর্থাৎ প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়েই তিনি ফিরছেন। এখন প্রশ্ন জাগে, শেখ হাসিনা এই সাহস কোথা থেকে পাচ্ছেন? আর কেনই বা বিশ্লেষকরা বলছেন সরকার তাকে হজম করতে পারবে না? এর মূল ভিত্তি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের অধীনে হওয়া গত 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের পর আওয়ামী লীগ মনে করছে নৈতিকভাবে তাদের জয় হয়েছে, কারণ নির্বাচনের আগে ইউনূস সরকার এবং কয়েকটি মহল মিলে একটি তৃণমূল আওয়ামী লীগ বা কিংস পার্টি গড়ার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু শত জেল জুলুম আর মৃত্যুর ভয় উপেক্ষা করেও কোনো প্রকৃত আওয়ামী লীগ আর শেখ হাসিনার নেতৃত্ব ছেড়ে যাননি। 11 সময়ের দলছুট হওয়া মেহেরপুরের এক সাবেক এমপি প্রচুর টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করলেও শেখ হাসিনা যখন সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন, তখন প্রার্থীরা মাঠ থেকেই সরে দাঁড়ায়। এমনকি জিএম কাদেরের জাতীয় পার্টি নানামুখী চাপে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত সেভাবে মাঠে ছিল না। ফলে নির্বাচনটি স্রেফ জামায়াত, বিএনপি এবং এনসিপির মতো দীর্ঘদিনের ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্রদের নিজেদের মধ্যে একটি ভাগাভাগির খেলায় পরিণত হয়। পরবর্তীতে জিএম কাদেরের নিজস্ব নির্বাচনী বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ 52% মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে। যেখানে রুমিন ফারহানাই বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব, সেখানে মাত্র 13% ভোটের এই ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আসা সরকার স্বভাবতই রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। সাংবাদিক সাবির মোস্তফার কারফিউ আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তবে শুভ চিন্তা থেকে বলা যায় কারফিউ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপে হয়তো বর্তমান সরকার যাবে না, কারণ কারফিউ দিলেই যে কোনো সরকার এক সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে যায়। বাংলাদেশের ইতিহাস সাক্ষী আইয়ুব খান, এরশাদ, ইয়াজউদ্দিন কিংবা সর্বশেষ স্বয়ং শেখ হাসিনা, যারাই কারফিউ দিয়েছেন তার ফল শেষ পর্যন্ত সরকারের বিপক্ষে গেছে। সুতরাং অগাস্টের অবসানের পর বাংলাদেশের রাজনীতির প্রতিটি পাতা কোন দিকে উল্টায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের ক্ষমতা কাঠামোর কি পরিবর্তন আনে, তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। সেপ্টেম্বর, অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করছেন না। আমাদের কাছে থাকা তথ্য এবং বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, সম্পাদক এবং দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের কলাম বলছে যে শেখ হাসিনা ফিরছেন। স্বদেশ রায় গুজব ছড়ানোর মানুষ না, আমি তাকে যতদূর চিনি, এবং আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে সেসব তথ্য উপাত্ত কোনো গুজব ছড়ানোর তথ্য উপাত্ত নয়। শেখ হাসিনা যে ফিরছেন
এটি এক প্রকার নিশ্চিত। কাজেই অগাস্টের পর থেকে কাউন্টডাউন শুরু করতেই পারেন। এবার আবারও জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। এবার যখন বিএনপি সরকার, তখন এই ঘটনাগুলো যে ঘটবে না এটা বলাই যায়। এবং তারা তাদের যে জুলাই পদযাত্রার যে আকার আয়তন সেটাও কমিয়ে এনেছে। আমরা দেখেছি গতকালকে সংবাদ সম্মেলনে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন 100টা উপজেলায় তারা ঘুরবেন। 100টা উপজেলায় যখন ঘুরবেন প্রায় 500 উপজেলার মধ্যে, তখন তার মানে বোঝাই যায় যে আকার আয়তন কমিয়েছেন। কিন্তু 64 জেলাতে ঘুরবেন এরকম বলা হয়েছে, শুধুমাত্র গোপালগঞ্জ ছাড়া। কারণ গত বছরের জুলাইয়ে গোপালগঞ্জ কাণ্ড সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তোলপাড় তৈরি করেছিল এবং রীতিমতো যুদ্ধ বেঁধেছে এরকম প্রস্তুতি রাষ্ট্রের আমরা দেখেছিলাম। সেখানে পরবর্তীতে আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসতে দেখেছিলাম এনসিপি নেতাদের। আগের দিন পর্যন্ত যে আর্মি এবং আর্মি চিফকে নিয়ে ভয়াবহ নোংরা অশ্লীল বক্তব্য দিয়েছেন তারা, এবং তারাই আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। মজার ব্যাপার আরও আছে। মজার ব্যাপার হচ্ছে, গতকালকে যখন এই ঘোষণা দেন সার্জিস, তখন তিনি বক্তব্যে বলেছিলেন 100 উপজেলায় থাকবে, যার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভাও আছে। কিন্তু এই বক্তব্য দেওয়ার 1 ঘন্টার মধ্যে ডিসিশন হয়েছে চেঞ্জ, বাতিল করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলার কর্মসূচি। কেন সেটা বাতিল করা হলো, কেনই বা প্রথমে ঘোষণা করা হলো, চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা আপাতত দুটো সংবাদ মাধ্যমের খবর আপনাদেরকে দেখাই। এই ফটোকার্ডটা দেখে নিন, বাংলাদেশ টাইমস। তারা বলছে ঘোষণার 1 ঘন্টার মধ্যেই গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি বাতিল এনসিপির। এই ঘটনা যখন বলছে, তখন আপনাদেরকে জানতে হবে, নিশ্চিত হতে হবে যে গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল। এখন আমরা কপিরাইটের কারণে তার ভিডিও বক্তব্যটা শোনাতে পারছি না। ভিডিওটা আমাদের সংগ্রহে আছে, যেখানে তিনি বলছেন যে 100 উপজেলায় যাবেন এবং তার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভা আছে। এনটিভি সেই ভিডিওটার স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। এনটিভির এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদযাত্রা নিয়ে ফের গোপালগঞ্জে যাবে এনসিপি। তার মানে সেই বক্তব্য, সার্জিসের সেই বক্তব্যের পরে এনসিপি নিউজ করেছিল যে ফের গোপালগঞ্জে যাচ্ছে এনসিপি। পরবর্তীতে পরিবর্তন হয়ে গেল। বাংলাদেশ টাইমস নিশ্চিত করছে যে 1 ঘন্টার মধ্যে সেই কর্মসূচি বাতিল হয়েছে, এবং সেই বাতিল হওয়ার খবর আরও গণমাধ্যম দিচ্ছে। বাংলা ট্রিবিউনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গোপালগঞ্জ ছাড়া সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি। তার মানে ভয়টা গোপালগঞ্জে। কিভাবে করবে, চলুন একটু সেই খবরে যাই। সেখানে বলা হচ্ছে গত বছর গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পদসভাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষ পূর্তিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা আবারও জুলাই পদযাত্রা করছে 64 জেলার 100 উপজেলা ও পৌরসভায়। এই যে আয়োজন, এই আয়োজন আগামীকালকে থেকে শুরু হবে। সেই আয়োজনে দেখা যাচ্ছে যে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, মানে এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এই জেলাগুলোকে কভার করা হবে। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে কক্সবাজার, এই সাইডের জেলাগুলো, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, এই জেলাগুলোতে কভার করা হবে। এখন প্রশ্নটা হচ্ছে, তারা ঘোষণাই বা কেন দিল যে গোপালগঞ্জে তারা যাবে? আবার 1 ঘন্টার মধ্যে সেই ডিসিশন চেঞ্জই বা কেন করলো? প্রথমেই যদি ঘোষণা দিত যে আমরা 63 জেলায় পদযাত্রা করব, আমরা টেকনিক্যাল কারণে গতবার যেহেতু এরকম একটা বাজে সিচুয়েশন হয়েছিল, আমরা গোপালগঞ্জকে অ্যাভয়েড করব, কারণ আমরা সাংঘর্ষিক পরিস্থিতি চাই না। খুবই স্পষ্ট সরল মনে যদি এই কথাটা বলা হতো, তাহলে বরং তারা প্রশংসিত হতে পারত। কিন্তু ঘোষণার পরে আবার সেটা বাদ। এই ঘটনাই গত বছরের ঘটনাকে আরও বেশি করে মনে করিয়ে দেয়। কি ঘটেছিল সেই গত বছরে? আমরা দেখেছি যে টুঙ্গিপাড়ায় গিয়ে তারা মুজিববাদের কবর রচনা করতে চায়। তো টুঙ্গিপাড়ায় গিয়ে মুজিববাদের কবর রচনা করতে চাইবেন গোপালগঞ্জ, যেটার 98% মানুষই আওয়ামী লীগ করে, ওখানকার গাছ লতাপাতা সবাই আওয়ামী লীগ করে, সেখানে গিয়ে এই কথাবার্তা বলা এবং সারা দেশে পদযাত্রা হলো, গোপালগঞ্জে গিয়ে কর্মসূচির নাম পাল্টে দেওয়া হলো, এই ব্যাপারগুলো তো গোপালগঞ্জবাসী সহজভাবে নেয়নি। সুতরাং বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বাজে পরিস্থিতি তৈরি হওয়ার পরেও যদি চলে আসতেন তাহলে আরও বাজে পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আবার ঘোষণা দিয়েছেন যে মুজিববাদের কবর রচনা করব। তাতে করে হয়েছে কি, গোপালগঞ্জবাসী ক্ষেপে উঠেছে, তাতে করে 5টি তাজা প্রাণ ঝরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এটা কি আপনাদের জন্য ভালো হয়েছে? এবং এই টোটাল কর্মসূচি পুলিশের হেডকোয়ার্টারে বসে তদারকি করেছেন আবার তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না। অনধিকার চর্চা করেছেন। পরবর্তীতে তিনি এরকমটা বলার চেষ্টা করেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে ডেকে নিয়েছিলেন। ডেকে নিয়ে কি করছিলেন ডেকে নিয়ে, এভাবে করো, ওভাবে করো, এভাবে করো, এটা করছিলেন। এরপরের কাহিনী কি হলো? সম্মানজনক হলো। এসপি অফিসে শেল্টার নেওয়া হলো। তারপরে যে সেনাবাহিনী সম্পর্কে বিশদগার, যে সেনাবাহিনীর যারা চাকরি করে তাদের মগজ নাই, ব্রেন নাই, তারা গুলিটাও ঠিকভাবে চালাতে পারে না, সেনাপ্রধান সম্পর্কে বৃষ্টি কটূক্তি এহেন কোনো কথা নেই যা হাসনাত, সার্জিসরা কিংবা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা থাকা অবস্থায় বলেননি। নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেভাবে সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন, সেই ব্যাপারগুলোর পরেও ওই সেনাবাহিনী তাদের
তাদেরকে উদ্ধার করেছে তাদের এপিসিতে চড়িয়ে ওখান থেকে, এবং সামরিক প্রোটোকলে সারা রাস্তা আমরা এনসিপি নেতাদেরই যে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভ দেখেছি যে সারা রাস্তা গোপালগঞ্জ থেকে বাগেরহাট পর্যন্ত অন্তত এই পুরো রাস্তাটা আর্মি চতুর্দিক থেকে, সামনে পেছনে চতুর্দিক থেকে অবিরাম গুলিবর্ষণ করতে করতে, ফাঁকা গুলি করতে করতে গিয়েছে যেন কোনোভাবেই তাদেরকে আক্রান্ত হতে না হয়। রাষ্ট্রকে এইভাবে আপনি ব্যবহার করেছেন, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেছেন, ক্ষমতা প্রয়োগ করে নিজেদের জীবন বাঁচিয়েছেন। এই ঘটনা মানে মূলত ওই ঘটনায় আপনাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছিল। যদি ওই হিংসাত্মক ঘটনাটা গোপালগঞ্জে গিয়ে আপনি মুজিববাদের কবর রচনা করবেন, এই ধরনের কর্মসূচি, এই মানে শিশু সুলভ, বাচ্চা পোলাপানো এরকম ভাবার কথা নয়, সে ধরনের কর্মসূচি যখন আপনি পালন করবেন তখন তো ব্যাপারটা খারাপ হবে। এখন যদি বা বিএনপি সরকার মানে ক্ষমতায় থাকুক না থাকুক, আপনি যদি বগুড়ায় গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে বাড়ি, সেই জায়গায় যে বলেন যে আমি জিয়ার কবর রচনা করব, তাহলে আপনাকে কি মানে আস্ত ছেড়ে দেবে ওই বগুড়ার লোকজন? মানে বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিএনপি একেবারে ধ্বংস হয়ে গেছে ধরুন, আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেওয়ার কথা নয় তো। কিন্তু রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ ব্যাপারটা আমরা প্রত্যাশা করেছিলাম প্রফেসর ইউনূসের আমলে, যিনি ইচ্ছা করলে নেলসন ম্যান্ডেলার উদাহরণ তৈরি করতে পারতেন, সেটা তিনি না করে এই ধরনের কর্মকাণ্ডেই ইনভেস্ট করেছেন রাষ্ট্রের টাকা। গত একদিন আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে আদালতের মাধ্যমে। এই কথাগুলো এবং এই বক্তব্যগুলো কিন্তু এমনি এমনি আসা না। তাদের মনে ভয় কাজ করছে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেও কোনোভাবেই দমিয়ে রাখতে পারছি না, কোণঠাসা করে রাখতে পারছি না। আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হচ্ছে অলরেডি, আগামীতে যাতে আরো বেশি বিক্ষোভ মিছিল করতে পারে। আওয়ামী লীগের অনেক মধ্যম পর্যায়ের নেতারাও দেশে ফিরে আসছে এবং নেতৃত্ব দিচ্ছে। তার প্রমাণ কিন্তু দুদিন আগে গাজীপুরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মুরল তার নেতৃত্বে একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে। এই সার্বিক পরিস্থিতি নিয়েই গোয়েন্দাদের রিপোর্ট বিএনপিকে ভয় ধরিয়ে দিয়েছে। এতদিন শুধু জামাত এবং এনসিপির হাঁটু কাঁপাকাঁপি চলতো, এখন বিএনপিরও হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা যতই নর্মালি তাদের নেতারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয় আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে, এগুলা ভয়ে বলছে। আর এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। আমি আপনাদেরকে বলেছিলাম না, যতই এই ধরনের বক্তব্য আসবে, যতই আওয়ামী লীগ ভেনিশ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এই ধরনের বক্তব্য দিবে, ততই মনে করবেন আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সন্নিকটে এবং শেখ হাসিনা তত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছে। কারণ যতই আপনার শক্তি বাড়বে, ততই তারা আওয়ামী লীগকে দুর্বল দেখানোর চেষ্টা করবে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে। আর বাংলাদেশের গোয়েন্দারা যে রিপোর্টটা দিয়েছে, সেটা তো আর 100% রাইট না হলো মিথ্যা তো না, অন্তত 80 থেকে 90% সত্য। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বেড়েছে, এটাও সত্য। বাংলাদেশের 67 থেকে 70% বলেন, 70 থেকে 80% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চাই, সেটাও সত্য। কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশে এখন রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে, একতরফা রাজনীতি চলছে। সেই কারণে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের গুম, হত্যা, খুন বেড়ে গিয়েছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, ছেলে মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা নিরাপদ না, চিন্তায় বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসে, একটা রাজনৈতিক ব্যালেন্স তৈরি হবে, তখন বিএনপি, জামাত, এনসিপির এরা সন্ত্রাসী যারা আছে একতরফা যে অপকর্ম করে যাচ্ছে, সেটা করতে ভয় পাবে এবং পুলিশও মোটামুটি একটা ভরসা পাবে। পুলিশ তখন যারা মেইন অপরাধী তাদেরকে ধরতে পারবে। এখন পুলিশকে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে, সেই কাজটা কি? শুধু আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ নিধন করো, আওয়ামী লীগকে কোণঠাসা রাখায় ব্যস্ত থাকো। পুলিশ সেদিকে ব্যস্ত থাকতে থাকতে এই বিএনপি, জামাত, এনসিপির অপরাধীরা সকল ধরনের অপরাধ বাংলাদেশে করে যাচ্ছে। দর্শন করছে, খুন করছে, গুম করছে, মাদ্রাসা ছাত্র বলাৎকার করছে, টেন্ডারবাজি নিয়ে খুনাগুনি করছে, চাঁদাবাজি করছে, সকল ধরনের অপকর্ম করছে। জনগণ কোনো কথা বলতে পারছে না, কারণ একটা রাজনৈতিক শক্তি এখন স্টপ হয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে। কার কাছে যাবে? যাদের কাছে যাবে তারাই তো এখন সরকারি দল, বিএনপি, জামাত, এনসিপি, তারাই মামু ভাইগনারা দেশ চালাচ্ছে। আর পুলিশ তো এখন বিএনপি, জামাত, এনসিপির ভয়ে কোনো কথাই বলতে পারে না। তাদের অপরাধীদেরকে তো ধরাই দূর কি বাদ, এখন শুধু আওয়ামী লীগকে ধরা নিয়ে এই পুলিশ প্রশাসনকে বিজি রেখেছে। সো ওভারঅল বিষয়গুলো যদি চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতি এখন সম্পূর্ণরূপে ঘোলাটে। বিএনপি, জামাত এবং এনসিপি মনে ভয় ঢুকে গিয়েছে, তারা এখন আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো বড় ডিসিশন নিয়ে ফেলবে। এখন আওয়ামী লীগের একটা বিষয়কে জনসম্মুখে নিয়ে আসার জন্য এবং আওয়ামী লীগকে আবার সন্ত্রাসী সংগঠন বানানোর জন্য এই এনসিপি একটা প্ল্যানও করে ফেলেছিল। এই 16 জুলাই তারা আবার গোপালগঞ্জে পদযাত্রা করবে, যাতে এখানে একটা ক্ল্যাশ হয়, আবার আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ট্যাগ লাগাতে পারে, আবার এই সকল বিষয়কে কেন্দ্র করে তারা আবার রাজনীতি করতে পারে। কিন্তু সেনাবাহিনী এবার তাদেরকে প্রোটোকল দিবে না, মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। এখন তারা কনফিউশনে পড়ে গিয়েছে যে তারা মেইন যে প্ল্যানিংটা করেছিল গোপালগঞ্জে পদযাত্রা করবে, আবার একটা উত্তেজনা তৈরি করবে, আবার আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন দেখাবে, আবার ট্যাগিং এর রাজনীতি করবে, আবার মোটামুটি আওয়ামী লীগকে এই সকল বিষয় নিয়ে সারা বাংলাদেশ জুড়ে আবার আওয়ামী লীগের উপর স্ট্রোকবাদ চালাবে। সেটাও হয়তো বা ভেস্তে যেতে পারে, কারণ তারা এখনো কনফার্ম হচ্ছে না যে যাবে নাকি যাবে না। কারণ পুলিশ প্রোটেকশন এবং আর্মি প্রোটেকশন না দিলে, এই দুটো বাহিনীর প্রোটেকশন ছাড়া গোপালগঞ্জ গেলে তাদেরকে পিষে ফেলবে গোপালগঞ্জবাসী। কারণ গতবারে কিন্তু 6 জন মারা গিয়েছে, কিন্তু তাদেরকে ছাড়তে চায়নি গোপালগঞ্জবাসী। আর্মি পর্যন্ত গুলি করে 6 জনকে মেরে ফেলেছে। তো প্রত্যেকবার তো আর্মি এদেরকে বাঁচাতে গুলি করবে না, এখন তার ডক্টর সরকার নাই।
সো বিভিন্ন ধরনের প্ল্যানিং চলতেছে এনসিপির পক্ষ থেকে, বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য দিয়ে, জামাতের পক্ষ থেকে সকল ধরনের খেলা, সকল ধরনের মাল মশলা শুধু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর জন্য, আওয়ামী লীগের সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগকে জনগণের কাছে খারাপ করার জন্য। কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বিএনপি, জামাত, এনসিপি যতই খেলা খেলবে সকল কিছু তাদের প্ল্যানিং এর অংশ, আওয়ামী লীগকে খারাপ বানানোর জন্য। এখন আর আওয়ামী লীগকে খারাপ বানাতে পারবে না, বাংলাদেশের জনগণকে ব্রেন ওয়াশ করাতে পারবে না। কারণ এই জামাতও যে বিশাল বড় মুনাফেক, এই জামাত যে দিনে এক কথা বলে রাতে এক কাজ করে, সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ গতকালকে জামাতের এক কর্মকাণ্ড দেখে আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে আমেরিকার একটা প্রোগ্রাম হয়েছে, সেখানের মধ্যে জামাতের একটা অংশ উপস্থিত থেকেছে, আবার ইরানের মধ্যে খোমেনির জানাজা হয়েছে, সেখানের মধ্যে জামাতের একটা অংশ উপস্থিত হয়েছে। মানে তারা আমেরিকাকে ঠিক রাখছে, আবার ইরানের সাথে সম্পর্ক রাখছে। এভাবেই করে তারা রাজনীতি করছে। মুসলিম দেশগুলোকে বোঝাচ্ছে বাংলাদেশে আমরা একমাত্র সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল, আমাদেরকে টাকা ফান্ডিং করো, আমরা বাংলাদেশের মধ্যে ইসলামিক রেভলিউশন ঘটাবো। এবং আমেরিকাকে বোঝাচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী দল, আমাদেরকে তোমরা সমর্থন করো, আমরা একেবারে তোমাদের পা চাটবো, তোমাদের সকল স্বার্থ বিএনপি আমরা মিলে সকল কিছু পূরণ করবো। দেখেন যে জায়গায় যে রাজনীতি করা প্রয়োজন, যখন যার পা চাটা প্রয়োজন, জামাত চাচ্ছে এবং এমপিকে, এই এনসিপিকে দিয়ে যা যা করা প্রয়োজন আওয়ামী লীগকে কাভার করার জন্য সকল কিছু এনসিপিকে দিয়ে করাচ্ছে। এবং বিএনপির সকল নেতাদেরকে ব্রেনওয়াশ করিয়ে যা যা বক্তব্য দেওয়া দরকার তখন তাদেরকে দিয়ে টেকনিক্যালি ভাবে সেগুলো দেওয়াচ্ছে। যেমন সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওনার মতো একজন লোক আওয়ামী লীগকে নিয়ে সংগঠন হিসেবে কিভাবে নিষিদ্ধ করবে সেগুলা ওই জুলাই সুদ্দাদের একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে। তারেক জিয়া নিজের মনের ভিতর যা আছে তিনি তা প্রকাশ করছে না, অন্যান্য সকল এমপি মন্ত্রীদের দিয়ে সেগুলো প্রকাশ করাচ্ছে। এভাবে চলছে বাংলাদেশের রাজনীতি। সো একটা গণতান্ত্রিক দেশের মধ্যে এভাবে রাজনীতি চলতে পারে না। যতই গোয়েন্দা রিপোর্ট নিয়ে আপনারা টেস্টিং করেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা, জনগণ কি চাচ্ছে, সকল কিছু আওয়ামী লীগের পক্ষেই যাবে। আপনাদের পক্ষে আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে আছে এবং আন্তর্জাতিক সকল মিডিয়া এখন আওয়ামী লীগের পক্ষে এবং আন্তর্জাতিক সকল পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে আছে। আমেরিকা সম্পূর্ণভাবে না গেলেও কিছু বছর বা কিছু মাসের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আমেরিকা চলে যাবে। এটাই হচ্ছে আন্তর্জাতিক বাস্তবতা এবং বাংলাদেশের বাস্তবতা। আপনারা বাংলাদেশ বিরোধী শক্তি এগুলো মানেন আর না মানেন কিচ্ছু যায় আসে না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।